ডিয়ার ভিউয়ার্স, স্যার আসেন গল্প শুনি থেকে আমি জয়নাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বের অতিথি হাসান মোহাম্মদ মুক্তর ভাই। মুক্তর ভাইয়ের কাছ থেকে আমরা গল্প শুনবো। চলুন গল্প শোনা যাক। হ্যাঁ, বলেন আপনার গল্পটা। আমি একটি মজার গল্প বলবো। সেটা এরকম, আমি একবার ইত্যাদি অনুষ্ঠান দেখে নাই মনে হয় বাংলাদেশে এমন কেউ নাই। খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে এটা সম্ভবত 2006 সালের দিকে। এই অনুষ্ঠানেতে আমি কানাডার নায়াগ্রা জলপ্রপাতের একটা দৃশ্য দেখছিলাম। ওইটা দেখা আমার মনে হয়েছে পৃথিবী এত সুন্দর, পৃথিবীটা আমাদেরকে দেখতে হবে। ওইখান থেকে আমার একটা সিদ্ধান্ত আমার তৈরি হতে লাগলো যে আমি আসলে বাংলাদেশে থাকবো না, আমি ইউরোপে চলে যাব। বাহ। তো এরকম করতে করতে এই নায়াগ্রা জলপ্রপাত নিয়ে আমি বেশ কিছু পড়াশোনা করি, জানার চেষ্টা করি। তো আসলে কানাডাতে যাওয়া অনেক কঠিন। নায়াগ্রা জলপ্রপাত কানাডাতে অবস্থিত, কিন্তু সেখানে যাওয়া অনেক কঠিন। আমাদের মতো দরিদ্র শ্রেণীর মানুষেরা সেখানে চাইলেই যেতে পারে না। অনেক ব্যাপার স্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু এর সাথে জড়িত। আর যারা ধনী মানুষ তারা তো চাইলেই যেতে পারে। তখন থেকে আমার প্রচন্ড রকমের একটা আগ্রহী তৈরি হলো, নায়াগ্রা জলপ্রপাতে আমি যাব আর সেই দেশে আমি থেকে যাব। তো সেই থেকে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন কার্টিস, কারণ 2006 সালের দিকে কিন্তু আপনার 3G নেটওয়ার্ক ছিল না, বা ভিডিও ওইভাবে ইউটিউব দেখা যেত না, বা দেখলেও আমাদেরকে চিটাগাং রোড যেতে হতো, আমাদের অনেক দূরে যেতে হতো। সেখানে সাইবার ক্যাফে ছিল, ওইখানে আমি প্রায় সময় দিতাম। আর ওই নায়াগ্রা জলপ্রপাত নিয়ে আমি সাইবার ক্যাফে বসে বসে দেখতাম আর কিভাবে যাওয়া যায় না, কিন্তু কতটা সুন্দর। নায়াগ্রা জলপ্রপাতের আশেপাশে জায়গাগুলো কত সুন্দর, কানাডা কত সুন্দর, কানাডার মন্ট্রিয়াল, অটোয়া, এই শহরগুলা কত সুন্দর, এগুলো আমি দেখতাম। আমার তখন আরো বেশি কিউরিয়াস, ভালোবাসা ওই দেশের প্রতি জন্মাইলো। আমরা বাংলাদেশিরা তো এমনিতে আমাদের বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু আমার একটা আগ্রহ জন্ম হলো যে সেখানে কিভাবে যাওয়া যায় এবং থাকা যায়। তো ওই থেকে আমার একটা স্বপ্ন দিনের পর দিন গ্রোথ হতে থাকে, এবং আমি সাইবার ক্যাফে কমপক্ষে মাসে একবার অথবা 2বার যেতাম। সেখানে 1-2 ঘন্টা আমরা সময় কাটাইতাম। তখন সম্ভবত আপনার 30 টাকা করে প্রতি ঘন্টা ছিল এরকম। তো এখন তো সবার হাতে হাতে মোবাইল, এখন তো মানুষের হাতে হাতে মোবাইল, এখন তো মানুষের মানে সুখের শেষ নাই। কিন্তু তখন আমাকে চিটাগাং রোড যাইতে হয়েছে, ওইখানে সাইবার ক্যাফে বসতে হয়েছে, এরকম প্রায় যাইতাম। আর ইউরোপের দেশগুলা, শহরগুলা, বিশেষ করে সুইজারল্যান্ডের সুন্দর দৃশ্যগুলো আমার মন কেড়ে নিত। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যেতাম। তারপরে ভাবতাম যদি আমার জন্ম ওইসব দেশে হইতো তাহলে তো আরো সুন্দর হইতো, আমি ভালো কিছু। তারপরেও বাংলাদেশ কিন্তু নিজের দেশ, এটা আপনি মেনে নিতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই মেনে নিই। আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে আমরা ভালোবাসি। বাংলাদেশকে তো প্রচন্ড মিস করি। যখন একবার যখন বাইরের দেশে গিয়েছি, তখন ওই সুইজারল্যান্ড, তারপরে অস্ট্রিয়া, খুব সুন্দর একটা দেশ, এগুলো দেখতাম। তারপরে যখন আস্তে আস্তে 2010-এর 11-12 দিকে যখন 3G আসলো বাংলাদেশে, তখন তো হাতের কাছেই মোবাইল ছিল, তখন আরো বেশি দেখতাম, আরো বেশি আবেগ আপ্লুত হইতাম। তারপরে কানাডা তো অনেক কঠিন যাওয়া, তখন ইউরোপে যাওয়ার চেষ্টা ছিল। তখন থেকে যাইতেছে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে যাওয়াটা অতটা সহজ না। অনেক জায়গায় টাকা টাকা দিয়েছি, পরে দেখি দালাল টাকা পয়সা নিয়ে ভাগছে। তো মনে আরো কষ্ট হইতো। আসলে আমরা ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য আপনার দালাল ধরেছিলাম কয়েক জায়গায়, পাসপোর্ট, টাকা পয়সা জমা দিয়েছিলাম। দেখা গেল যে কয়েক মাস পরে সেই অফিসার ঢাকাতে যে জায়গায় ছিল ওই জায়গায় আর নেই, মানে পালিয়ে গেছে। তার ধান্দা আর কি, ব্যবসা করার একরকম। কানাডার জন্য একবার জমা দিয়েছিলাম, ওইখানে দালাল একই অবস্থা। আর্থিক কোনো টাকা টাকা পয়সা জমা দিয়েছিলাম, ওইটা নিয়ে পালাইছে। কপাল ভালো, পাসপোর্টের মূল কপিটা তারা নেয় নাই, ফটোকপি জমা নিয়েছিল। তো এরকম করে অনেকবার চেষ্টা করলাম। একবার আপনার
লাস্টে যখন একবার ইতালিতে 2013 সালে স্টুডেন্ট ভিসায় আমরা চেষ্টা করলাম, স্টুডেন্ট ভিসায় একটা ঝামেলা হয়ে গেছিল। তখন এমবিসির সাথে আমরা হাজার হাজার স্টুডেন্ট যখন বাইরে দাঁড়িয়েছিলাম, আমার ঠিক মনে আছে ওই দিনটা খুব ঝগড়া হয়েছিল। এমবিসির যে অ্যাম্বাসেডর তাকে টেনে হিচড়ে বাইরে আনার চেষ্টা করা হয়েছে। এরপর থেকে 2013 থেকে প্রায় অনেক বছর আপনার ইতালিতে স্টুডেন্ট ভিসা আরো অন্যান্য ভিসা বন্ধ ছিল। এমনিতে বিশেষ কিছু ভিসা ছিল, সেটা বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে তখন তো আমি আর আমার এক খুলনার বন্ধু যেতে পারলাম না। তিনি চলে গেলেন ইউক্রেনে, আর আমি চলে গেলাম মালয়েশিয়াতে। আচ্ছা আচ্ছা মালয়েশিয়াতে দীর্ঘ 1 বছর থাকলাম, কিন্তু ইউরোপের স্বপ্ন আর শেষ হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইউরোপে এখনো আমার তখনো মন টানতো। হ্যাঁ, মন টানতো। মালয়েশিয়াতে যাওয়ার পর দেখতাম, শুনতাম আর কি অনেক মানুষের কাছে যে মালয়েশিয়া থেকে খুব সহজে অস্ট্রেলিয়া যাওয়া যায়। বাহ। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া আবার সোজা দক্ষিণ দিকে। তো ওইখানে অনেক লোক ইতিমধ্যে গেছে। আমাদের রুমে যারা থাকতো তারাও বলতো যে এইভাবে গেছে। অস্ট্রেলিয়াটা যদিও ইউরোপে না, অস্ট্রেলিয়া আলাদা একটা মহাদেশ, কিন্তু সেই অস্ট্রেলিয়া মহাদেশটা অনেক সুন্দর এবং সেখানে কর্মের সংস্থান খুব চমৎকার, ভালো টাকা আর্ন করা যায় এবং একটা সময় গিয়ে পার্মানেন্টলি রেসিডেন্ট পাওয়া যায়, সেই দেশের নাগরিক হওয়া যায়। এই চিন্তা করে আমি আবার আপনার মালয়েশিয়াতে তো নেটওয়ার্ক খুব শক্তিশালী, সেখান থেকে আবার আপনার গুগল ম্যাপে দেখতাম কিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায়। যেমন আমি দেখতাম যে মালয়েশিয়া থেকে যাওয়াটা বেশ কঠিন, মালয়েশিয়া থেকে আরেকটু সহজ হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়া ইন্দোনেশিয়া। তখন ইন্দোনেশিয়া নিয়ে ঘাটাঘাটি করলাম, সেখানেও দেখলাম যে বেশ কঠিন। তখন ইন্দোনেশিয়ার পরে একদম ইস্টে আছে হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর থেকে 180 কিলোমিটারের মাত্র দূরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে যে কাছের জায়গাটা, সেটা 180 কিলোমিটার দূরে পূর্ব তিমুর থেকে, ইস্ট তিমুর যেটাকে বলা হয়। তখন চিন্তা করলাম এইভাবে যাব, কিন্তু প্ল্যান করলাম ঠিকই, শেষ পর্যন্ত আসলে যাওয়া হয় নাই নানান কারণে। একটা টিম করতে চাইছিলাম, 4 থেকে 5 জনের একটা টিম, নানান কারণে আর যাওয়া হয় নাই। তখন আমার মাস্টার্স হঠাৎ করে শুনি এই যে মাস্টার্স পরীক্ষা, আপনার ফাইনাল পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, নিজেই আসতে হবে। আমার ওরকম লোকজন ছিল যে ফর্ম ফিল আপ করি। খুব দ্রুত আমি মালয়েশিয়া থেকে চলে আসলাম মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। আচ্ছা আচ্ছা। চলে আসার পরে মাস্টার্স পরীক্ষা দিই, কারণ এটা আমার স্বপ্ন ছিল যে আমি আমার লেখাপড়াটা শেষ করব, স্বাভাবিক যে লেভেলটা আছে এটা শেষ করব। তো মাস্টার্স পরীক্ষা দিলাম, পাস করলাম। তারপরে আবার সেই পাগলামি শুরু হইলো ইউরোপে যাওয়ার। তো মাঝখান দিয়ে আবার 2014 সালে যখন দেশে চলে আসি ফর্ম ফিল আপ করার জন্য, পরীক্ষা টরীক্ষা দেওয়ার জন্য, এর মাঝখান দিয়ে আবার বাবা মা এক প্রকার জোর জুলুম করে বিয়ে করাই দিচ্ছে। এটা আসলে আমি করতে চাই না, কারণ আমার একটা স্বপ্ন ছিল, আমার অনেক দিনের স্বপ্ন, লালিত স্বপ্ন। কিন্তু তারা বলছে, আমার সাথে কথা দিছে যে তুই যদি বিয়ে করস, একটা বাবু যদি আসে, আমাদের নাতিটা তুই যদি আসে, তাইলে তুই যেইখানে যাইতে চাস তোরা ওইখানেই পাঠাবো। আচ্ছা আচ্ছা। কিন্তু তাদের কথা আজও পর্যন্ত তারা রাখেনি। আচ্ছা, যাই হোক, নিজে নিজে চেষ্টা করতে করতে 2018 সালে ফুটবল বিশ্বকাপ রাশিয়াতে, সেইখানে যাওয়ার একটা সুযোগ আসলো। আচ্ছা। আমাদের এক ছোট ভাই, পাশের গ্রামের কোনাবাড়ির সগিরা আহমেদ, সগিরা আহমেদ আপনার সে রাশিয়াতে থাকতো, স্টুডেন্ট ভিসায় গিয়েছিল। তো স্টুডেন্ট ভিসায় যাওয়ার সময় সে আবার আমার সাথে দেখা করে গেছিল। স্টুডেন্ট ভিসায় যাওয়ার আগে আবার আমার কাছে পরামর্শ চাইছিল যে ভাই কি করা যায়। আমি বলেছি অবশ্যই তুমি যাও, সুযোগ যেহেতু আছে, আর সেখান থেকে কোনো ওয়ে যদি থাকে ইউরোপে মূল ভূখণ্ডে ঢোকার, তুমি ঢুকবা। তো অনেক ছেলেপেলেরাই কিন্তু আমার সাথে এই যোগাযোগ করে বা কথা টথা বলে ইউরোপে বিদেশে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে ইউরোপ সাজেস্ট নেয়, কারণ তারা অনেকেই জানে যে আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, হয়তো সাকসেস হচ্ছে না, হয়তো কপালে হয়তো একটু দেরি করে আছে, এই জন্য। তো সে চলে গেল। চলে যাওয়ার পরে 2018 সালে সে আমার সাথে যোগাযোগ করলো সগির, যে ভাই আপনি যদি রাশিয়া আসতে চান, এই মুহূর্তে একটা সুযোগ আছে। কি সুযোগ? এটা 2017 সালের কথা। আচ্ছা আচ্ছা। কি সুযোগ? তো বললো যে 2018 সালে ফুটবল বিশ্বকাপ হবে, যদি আপনি যেতে চান তাহলে আগামী এত তারিখের আগেই আপনাকে একটা টিকিট কাটতে হবে। আচ্ছা। বিশ্বকাপের ফুটবল খেলার মাঠে যাওয়ার যে টিকিট, সেই টিকিট কিনতে হবে। সেই টিকিট দেখায় পরে ভিসার একটা ব্যবস্থা করতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, টিকিট কাটো।
তো বললো যে ভাই টাকা লাগবে, তো আমি টাকা ওরে পাঠাই দিলাম, টিকেটের সমপরিমাণ টাকা পাঠাই দিলাম। তো দেখতে দেখতে সময় চলে গেল, 2018 সাল আসলো, জুন মাস সম্ভবত। জুন মাসে আমরা সবকিছু হাতে পাইলাম, টিকিট হাতে পাইলাম, ভিসা হাতে পাইলাম। এগুলার গল্প আবার হয়তো আরেকদিন বলা যাবে, এটা লম্বা ডিটেলস। আরেকদিন শুনবো, আমরা আরেকদিন শুনবো মুক্তার ভাইয়ের গল্প, আরো আছে বা বিস্তারিত আর পরে গল্প শুনবো। তো তারপর আমরা রাশিয়াতে চলে গেলাম। রাশিয়াতে যেদিন নামলাম ওই দিনকে দেখলাম যে আপনার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এবং আমরা কিন্তু পরে আপনার রাশিয়াতে যাওয়া হয়েছিল? হ্যাঁ, যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো প্রচন্ড ওইখানে দেখলাম বৃষ্টি হচ্ছে, আর আমরা তো গরম থেকে গেলাম। আমাদের জুন মাসে কিন্তু প্রচন্ড গরম থাকে বাংলাদেশে। হ্যাঁ। তো আমরা যখন এই গাড়িতে ঢাকায় এয়ারপোর্টে পৌঁছলাম, ততক্ষণে কিন্তু আমরা ঘেমে টেমে একেবারে একাকার, প্রচন্ড গরম ছিল। কিন্তু আমরা যখন রাশিয়াতে নামলাম দেখলাম যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর খুব শীত। আচ্ছা আচ্ছা। আর রাশিয়াতে যখন ফুটবল ম্যাচটা হয় তখন কিন্তু রাশিয়ার গরমকাল, আর রাশিয়ার গরমকাল বাংলাদেশের শীতকালের সমান। আচ্ছা, এত ঠান্ডা থাকে রাশিয়াতে। তো একেবারে জবুথবু হয়ে গেলাম একে প্রচন্ড শীতে। তখন একটা মানে ভালো লাগা কাজ করলো, আমার প্রিয় ঋতু শীতকাল। তো ওইখানে গিয়ে শীত পাইলাম, আমার কাছে প্রচন্ড গরমের পরে একটা শীত পাইলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, খুব চমৎকার লাগছে। তো ওইখানে নামার পর ইমিগ্রেশন করলাম। ইমিগ্রেশনে বেশ সময় নিল খানিকটা। তারপর আমরা ইমিগ্রেশন পার হয়ে যখন মূল ভূখণ্ডে প্রবেশ করলাম, আমার এত ভালো লাগলো যে ওই যে কানাডাতে যে পরিবেশ দেখছিলাম, বড় বড় হাইওয়ে, বড় বড় রাস্তাঘাট, বড় দালান, চমৎকার সব বিল্ডিং, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আপনার হচ্ছে যে বাইরে মানে মানে ভ্রমণের যে ব্যাপারটা থাকে, মানে আগ্রহের যে একটা ব্যাপার থাকে একটা। আমরা রাশিয়াতে নামার পর দেখলাম যে কত চমৎকার, কত সুন্দর রাস্তাঘাট, বড় বড় রাস্তা, একেবারে লাইট, কত সুন্দর, মানে এটা মানে অবাক করার মতো বিষয়, খুবই চমৎকার লাগছে। তখন এই সগিরকে বললাম তোমার বাসা কোন দিকে, তখন বললো যে আমার বাসাতে তো আজকে উঠানো যাবে না, আজকে আপনাদের হোটেলে থাকতে হবে, কারণ রাশিয়ানরা আবার খুব যাচাই বাছাই করে যে আপনি কোথায় থাকলেন, নিয়ম অনুসারে আপনাকে হোটেলে কয়েকদিন থাকতে হবে। তো হোটেলে নিয়ে ওঠালো। হোটেলে আমরা সম্ভবত 1700 রুবল, রাশিয়ান টাকাকে রুবল বলে, রুবল সম্ভবত 1700, আমার ঠিক মনে নাই কত টাকা, 1700 টাকা দিয়ে আমি আর আমার এক সাথে ছোট ভাই, আমাদের গ্রামেরই ছেলে, আমরা একসাথে গিয়েছিলাম। সেরা আমি রুমে উঠলাম। এখন দেখি রুমের মধ্যে, এর আগে আমি এই 3 স্টার মানের কোনো হোটেলে উঠি। আচ্ছা আচ্ছা, এই প্রথম। তখন ওইখানে গিয়ে দেখলাম যে আপনার পায়ের যে স্যান্ডেল, কাপড়ের শীত শীত একটা ভাব, কাপড়ের স্যান্ডেল, তারপরে জুতা, তারপরে ব্রাশ, অন টাইম ব্রাশ, পেস্ট, সব ফ্রি। আবার আপনার এই কফি, চা যত লাগে ফ্রি, ওইটার সাথে অন্তর্ভুক্ত, টিকেটের সাথে। হ্যাঁ, ওই হোটেলের ভাড়ার সাথে। হোটেলের আরো অনেক কিছু ফ্রি ছিল। তখন রাশিয়াতে আসার যে উত্তেজনাতে কিন্তু ঘুম আর আসতে চায় না। আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমরা শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছে। তারপরে তখন ঘড়ির টাইম দেখি যে ওনাদের ওই হোটেলের প্রতিটা কক্ষে আবার ঘড়ি ছিল। তো ঘড়িতে দেখলাম যে তখন 12টা 25 অথবা 30 এরকম দেখছিলাম। বাইরে তাকিয়ে দেখি ভাই, অবাক কাণ্ড, আমরা তো রাতের 12টায় বাংলাদেশে কিন্তু অনেক গভীর রাত্র থাকে এবং চারিদিকে অন্ধকার থাকে, কিন্তু ওইখানে দেখলাম ভাই মানে রাইট হয় নাই। আচ্ছা, একদম দিনের মতো সবাই গাড়ি টাড়ি চালাচ্ছে, সব গাড়ি দেখা যাচ্ছে, লোকজন হাঁটতেছে কম, লোকজন যে হাঁটতেছে দিনের বেলা যেটা দেখেছে ওইরকম না, একটু কম, খুব কম দেখা যাচ্ছে। গাড়ি চলছে, কিন্তু একদম দিনের আলোর মতো, একদম ফকফকা। এই যে এখন যেরকম দেখছেন এরকম। তখন কি তখন রাতের 12টা 25 কিংবা 30। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো অবাক, আমি তো এটা হতবাক হয়ে গেছি। তখন আবার মনে পড়লো যে উত্তর গোলার্ধে নরওয়েতে তো প্রায় 6 মাস সূর্য ডুবে না, আবার 6 মাস
সূর্য একদম দিনের আলোর মতো থাকে, আলোর মতো থাকে, একবার আলো থাকে একবার আলো থাকে না, এরকম। তখন নর্থ পোলের কথা মনে হলো, তখন এই অবস্থা। হ্যাঁ, নরওয়ের তো কাছাকাছি প্রায় মোটামুটি বলা যায়, এই রাশিয়ার যে মস্কো শহরটা। তখন ভাবলাম যে নর্থ পোলের ঘটনাটা হয়তো, তারপরে সবিরকে জিজ্ঞাসা করলাম, তো ও হেসে দিল, কারণ ও তো অনেকদিন ধরে আছে। ভাই ভাই ঠিকই দেখছেন, ওটা দিনের আলো, ওটা রাত্রই ছিল, কিন্তু দিনের মতো পরিষ্কার। সূর্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এরকম হয়, আচ্ছা, মানে ডুবে সূর্য 1 ঘন্টা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, কখনো 1 ঘন্টার কম সময়ের জন্য সূর্য ডোবে রাশিয়াতে। তার মানে সূর্য এই 1 ঘন্টার মধ্যে উঠলো, এই হলো, মানে অস্ত গেল, আবার 1 ঘন্টা পরেই সূর্য উঠলো, মানে বোঝা মুশকিল আর কি একটা। এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগছে। আচ্ছা, হ্যাঁ, চমৎকার। এই জিনিসটা আমার কাছে খুব এখনো মনে হয়, এখনো আপনার না চমৎকার লাগে, এমন মনে হলে ভালো লাগে। রাশিয়ার আরো অনেক গল্প আছে, হ্যাঁ, আসলে বলে শেষ করা যাবে না। আমরা প্রায় 47 দিন ছিলাম, এর মধ্যে আসলে গল্পের অভাব নাই, খুব ভালো লাগছে রাশিয়া। হ্যাঁ, আপনার গল্প সবগুলো শুনবো, আমরা ধীরে ধীরে শুনবো, আমরা পরবর্তী কোনো ইয়েতে শুনবো। আর আজকে আপনার গল্প বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি মুক্তর ভাইয়ের গল্প আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা মুক্তর ভাইয়ের মতো গল্প বলতে চান, স্যার আসেন গল্প শুনিতে, তাহলে আপনারা ফেসবুকে স্যার আসেন গল্প শুনি বাংলাতে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি স্যার আসেন গল্প শুনি আইডিতে পেয়ে যাবেন, এবং ওখানকার মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন আপনার গল্প বলার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।